প্রথমে আমি হোটেল বয় হিসেবে কাজ করেছি, দেন মোবাইল মেকানিকের দোকানে কাজ করেছি, এরপর ফার্মেসিতে কাজ করেছি, দেন রাজমিস্ত্রির কাজ করেছি। তো অনেকগুলো কাজ আমার তখন করতে হয়েছিল বা আমি করেছি আহ, আমার বাবাকে সাপোর্ট দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আজকে আমার সাথে আছে রিফাতুল, 24-25 সেশনের ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। আমরা আজকে তার কাছ থেকে শুনবো তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা, ব্রাহ্মণবাড়িয়া থেকে সে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, তার সেই পিছনের স্ট্রাগল আমরা আজকে তার কাছ থেকে শুনবো। রিফাতুল, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আজকে আমরা তোমাকে হাজির হয়েছি, তোমাকে নিয়ে হাজির। তুমি জানো আমি একটা বই লিখছি, ডিউ রিমার্স স্বপ্ন সহ সংগ্রাম। সেই বইতেও তোমার গল্প আছে। আশা করি আজকের গল্পটা শোনার পরে হাজারো শিক্ষার্থী যারা এডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছে তারা তার গল্প থেকে অনুপ্রাণিত হবে। তো প্রথমে তুমি বলো তোমার স্কুল কোথায় ছিল? ভাইয়া আমি হচ্ছে গ্রামের সন্তান। আমার ঠিকানা হচ্ছে, অর্থাৎ আমার শেখা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানার নাটকল ইউনিয়ন কুড়িঘর গ্রাম। তো আমরা বেসিক্যালি যারা আমরা গ্রামে থাকি, আমাদের পড়ালেখা শুরু হয় গ্রাম থেকেই। আমারও সিম হয়েছে, আমি আমার পিএসসি সম্পূর্ণ করেছি আমার আমার গ্রামের স্কুল খরেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। দেন এসএসসি আমাদের গ্রামের হাই স্কুল কুড়িঘর উচ্চ বিদ্যালয় থেকে। দেন এইচএসসি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে। তুমি এইচএসসি কমপ্লিট করেছো ব্রাহ্মণ সরকারি কলেজ থেকে, আমি জি ভাই। ব্রাহ্মণ সরকারি কলেজ থেকে আমার এইচএসসি সম্পন্ন করেছি। আচ্ছা, তুমি যদি আমাদেরকে খুব সংক্ষেপে তোমার যে এডমিশন জার্নিটা, কিভাবে তোমার এডমিশন জার্নিটা শুরু, এবং আমি যতটুকু জেনেছি তুমি অনেক মানে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসেছো, তো সেখান থেকে তুমি কিভাবে এডমিশনের প্রিপারেশনটা শুরু করেছো, এবং কিভাবে তুমি তোমার এই এত এত দারিদ্রতার মধ্যে দিয়েও কিভাবে প্রস্তুতি চালিয়ে গিয়েছো, তারপরে বাসার মধ্যে কিভাবে সাপোর্ট দিয়েছো, সবকিছু মিলে তুমি যদি সংক্ষেপে তোমার এডমিশন জার্নিটা আমাদের সাথে একটু শেয়ার করতে, যেন হাজারো শিক্ষার্থী যারা দরিদ্রতার মধ্যে অনুপ্রেরণা খুঁজে, যারা দারিদ্রতার মধ্যে দিয়েও নিজেদেরকে ভালো একটা স্থানে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা স্থানে দেখতে চায়, তারা কিভাবে তোমার তোমার এই গল্পটা থেকে অনুপ্রাণিত হবে, তুমি যদি সেভাবে আমাদেরকে গল্পটা একটু শেয়ার করতে। আচ্ছা ভাইয়া, আমাদের পরিবার, অর্থাৎ আমি খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা সন্তান। আমাদের আর্থিক অবস্থা খুব বেশি ভালো না। তো যখন আমি ছোটবেলা থেকেই আমি দেখে আসতেছি যে আমার বাবা কতটুকু পরিশ্রম করতেছে আমাদের জন্য। তুমি তোমার এবং ভাষায় বলো, তোমাকে শুদ্ধ করে বলতে হবে বা ইয়ে করে বলতে হবে না, তুমি তোমার ভাষায় তোমার ফ্লুতে বলো, সমস্যা নেই। তুমি ভ্রমণের ভাষা থেকে বলতে পারো। আমি খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা সন্তান। আর্থিক অবস্থা খুব বেশি তেমন ভালোই না। আর্থিক অবস্থা ভালোই না। তো আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি যে আমার বাবা কতটুকু পরিশ্রম করতেছে আমার জন্য বা আমাদের জন্য, কতটুকু পরিশ্রম করতেছেন। আমার বাবা হচ্ছে একজন দর্জি। তো এই তার যে ইনকাম, তা দিয়ে আমাদের পরিবার মোটে চলা কোনোভাবে সম্ভব না। সম্ভব না, আমরা স্বাভাবিক। হচ্ছে দুই ভাই দুই বোন। আমার বড় বোন মাদ্রাসায় পড়া সম্পন্ন করেছে, দেন আমি এখানে আছি, আমার ছোট বোন কলেজে পড়তেছে, আমার ছোট ভাই হ্যাফজ শেষ করেছে। তো এই যে পড়ালেখার যে ধারাবাহিকতাটা, এটা আমার বাবা বজায় রেখেছে আমাদের সকলের বেলায়। কারো বেলায় কোনো সার দেন নাই। তো সেই ক্ষেত্রে আমি সবসময় ভাবতাম যে আমার বাবা এত পরিশ্রম করে, আমি কিভাবে বাবাকে হেল্প করতে পারি। সেই চিন্তা থেকে আমি প্রথমে সেই চিন্তা থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি যদি আমার খরচটা আমি নিজে বহন করতে পারি, আমি যদি আমার খরচটা নিজে দিতে পারি, হয়তো আমার বাবা অনেকটা স্বস্তি বোধ করবে, আমার বাবার অনেকটা অবশ্যই। হেল্প হবে। তো সেই থেকেই আমার পরিবারকে দিতে হবে সেই চিন্তাটা আমি করে নাই। আমি জাস্ট করছি যে নিজের আমার খরচটা নিজের নিজে কিভাবে খরচটা যেন চালাতে আমি হবে। নিজে দিতে পারি, জাস্ট এতটুকু। তো সেই থেকেই যে ভাবা সেই কাজ আমি আহ, তুমি আমাদের সাথে একটা মানে একটা কথা শেয়ার করেছিলে একটু আগে, যে তুমি একদিন স্বপ্নে ঘুম থেকে উঠে দেখতে পাও তোমার বাবার কি কি বলতেছিল, হ্যাঁ, এটা যদি একটু শেয়ার করতে। আমরা আমি যখন রাতে হঠাৎ অনেক সময় ঘুম ভেঙে যেত, জাস্ট আমার বাবার যে কথাগুলো শুনে, যে আমার বাবা যে হাহাকার গুলো শুনে আমার ঘুম ভেঙে যেত। যে আমার বাবার যে কত অনেকগুলো ঋণ আছে, বা বাবার অনেকগুলো মানসিক চাপ, যন্ত্রণা। তো সেইগুলো যখন বাবা রাতে খুব জোরে জোরে বলতো, তখন আমার ঘুম ভেঙে যেত। এবং সেই থেকে আমার সবচেয়ে বেশি অনুপ্রেরণা, যে সেই থেকে অনুপ্রাণিত হওয়া, যে কিভাবে আমার নিজের কিছু করতে হবে আমার বাবার জন্য, আমার নিজের জন্য না। আমি তখন আমার নিজের জন্য ভাবিনি আসলে। আমরা কিন্তু আমাদের নিজের নিজের স্বপ্ন পূরণ করি না, আমরা আসলে আমাদের ফ্যামিলির পিতা মাতার পরিবারের। বা ফ্যামিলির স্বপ্ন পূরণের জন্য কিন্তু আমরা ছুটি। তো সেইটাই আর কি। তো আমি প্রথম কাজ করা শুরু করি, আচ্ছা আমার যখন আহ, আমার প্রথম কাজ করা শুরু করি করোনার সময়। অর্থাৎ আমার যে অর্থাৎ নাইনে ওঠার পরে কিছুদিন পরে করোনা চলে আসছিল। দেন করোনা বন্ধ হয়ে গেছিল। এবং তখন ওই করোনার যে বন্ধ ছিল 1 বছর বা 1.5 বছর, ওই ফুল সময়টা আমি কাজ করেছিলাম। বিভিন্ন সময়, ওই সময় আমার নানাবিধ অভিজ্ঞতা হয়েছিল। প্রথমে আমি হোটেল বয় হিসেবে কাজ করেছি, দেন মোবাইল মেকানিকের দোকানে কাজ করেছি, এরপর ফার্মেসিতে কাজ করেছি, দেন রাজমিস্ত্রির কাজ করেছি। তো অনেকগুলো কাজ আমার তখন করতে হয়েছিল বা আমি করেছি আহ, আমার বাবাকে সাপোর্ট দেওয়ার জন্য।
এরপর যখন আবার আমাদের ক্লাস শুরু হলো তখন আমাদের রেজিস্ট্রেশন ফি সময় হয়ে গেল, এসএসসি রেজিস্ট্রেশন ফি। ওই রেজিস্ট্রেশন ফি ছিল মেবি 2700 কি 2800 টাকা হবে। আমি ওইটার জন্য আমি 1 সপ্তাহ, বরাবর 1 সপ্তাহ 7 দিন কাজ করেছিলাম, 300 টাকা করে দিত আমাকে। সেখান থেকে তোমার প্রথম কাজ করা শুরু? সেখান থেকে আমার নিজের জন্য প্রথম কাজ করা শুরু, অর্থাৎ নিজের খরচটা বহন করার জন্য এসএসসি রেজিস্ট্রেশন। ওই এসএসসি থেকেই শুরু হয়েছিল, যে নিজের জন্য কাজ করা, অর্থাৎ নিজের খরচটা বহন করার জন্য। তারপর ওখান থেকে 2100 টাকা এবং বাবার কাছ থেকে তাও কিছু টাকা নিতে হয়েছিল এবং নিয়েছিলাম। এবং ওই সময় আমি আমার এসএসসি যে রেজিস্ট্রেশন ফি করে দিয়েছিলাম। এরপর ওই রেজিস্ট্রেশন ফি দেওয়ার পরে আমি যথারীতি পড়াশোনা শুরু করি। তখন আমি আবার কাজ বন্ধ রেখেছিলাম, যেহেতু আমার এখন টাকার প্রয়োজন নেই। অর্থাৎ আমি চিন্তা ছিলাম নিজের খরচ দেওয়া, যেহেতু আমার এখন নিজের কোনো খরচ নাই, তাই আমি এখন কাজ করতেছি না, আমি পড়তেছিলাম। তো সেই আর কি আমি এসএসসিতে আমি নিজের উপর খুব বেশি এফোর্ট দিই যে পড়াশোনার প্রতি, যে না আমার পড়াশোনা করতে হবে। আর আমার বাবা ছিল এরকম যে উনি কখনো ধমক দিত না, কখনো মারতেন না, তিনি জাস্ট বুঝাইতেন। তার ভিতরে মেবি আল্লাহ এমন একটা ক্ষমতা দিয়েছে যে তিনি যখন কারোর সাথে কথা বলেন বা কাউকে যখন বোঝান, কনভিন্স হয়ে খুব যায়। ভালো, খুব ভালোভাবে কনভিন্স করতে পারেন তিনি। তো আমার বাবা সবসময় শুধু বোঝাতেন আমাদেরকে, আমাকে আমার বাবা কখনো মারে নাই, আচ্ছা, সবসময় শুধু বোঝাতেন। এরপর তারপরে ওই যে তোমার এসএসসি শেষ হয়ে গেল। এসএসসি শেষ হলো এবং এসএসসি তে আমি জিপিএ 5 পাই। আমার বাবাকে তখন আমি জোরে জোরে কান্না করেছিলাম যে বাবা আমি পেরেছি। আবু আবু বলেছিলেন যে আল্লাহ তোমাকে কখনো আটকাবে না, ইনশাআল্লাহ তুমি পারবে। এরপর এরপর আমি এইচএসসি আমার ব্রাউনবাড়িয়া সরকারি কলেজ থেকে শুরু করি এবং ওই ব্রাউনবাড়িয়া সরকারি কলেজে পড়াকালীন ওই সময় খরচও খুব বেশি ছিল, কারণ আমি মেসে থাকতাম এবং মেসের একটা খরচ ছিল, থাকার খরচ ছিল। তো ওইখানে আমার এসএসসি তে, অর্থাৎ যখন আমি বাইরে ছিলাম তখন আমার কোনো খাবার খরচ ছিল না, থাকার খরচ ছিল না। কিন্তু এইচএসসি তে যাওয়ার পর আমার এই খরচটা বেড়ে গেছে এবং তখন আমার কাজ করাটাও কি বেড়ে যায়, কারণ তখন আমার কন্টিনিউয়াসলি কাজ করতে হতো। এবং ওই সময় আমি যে ধানের যে কাজটা, সিজনাল কাজ না, ক্ষেত লাগানো না, ওই ক্ষেত কাটার পর থেকে ওই ধানটাকে চাল করা পর্যন্ত যে প্রসেসটা, শুকানো, সিদ্ধ করা, শুকানো, এরপর এটাকে ভাঙানো, চাল করা পর্যন্ত, ওই প্রসেসটায় আমি অনেকদিন কাজ করেছি, যেহেতু এটা সিজনাল এবং এটাতে অনেক বেশি টাকা পাওয়া যেত। এভাবে আমি আমার এইচএসসি লাইফটাকে কন্টিনিউ করতে থাকি এবং যখন সিজন শেষ হয়ে যেত তখন আমি আরেকটা কাজ করতাম, সেটা হচ্ছে যে আমার যে আমি যে বাসায় থাকতাম ওই বাসায় দুটো ছেলে ছিল, তাদেরকে আমি দেখাশোনা করতাম। তারা ছিল বিশেষ চাহিদা সম্পন্ন এবং তাদেরকে আমি দেখাশোনা করতাম। এটা ছিল আমার কাজ, যেটা আমি কন্টিনিউয়াসলি করতাম। আর হচ্ছে এইচএসসি থাকাকালীন অনেকে ভাবে যে টিউশন করাবে, কিন্তু আসলে টিউশন করানো যায় না, টিউশন পাওয়া যায় না, তখন হ্যাঁ টিউশন পাওয়া যায় না। আর ওই সময় আমাকে বেশি সাপোর্ট করতে হচ্ছে আমার যে কলেজের যে স্যাররা ছিল, ওই স্যাররা যখন স্যারদেরকে যখন আমি টিউশন পড়তাম, তখন স্যার আমার কাছ থেকে টাকা নিত না, উল্টো তারা আমাদেরকে আরো বই দিত। এবং একজন স্যার আমাকে ফরিদ আমাকে বলেছিল যে টিউশন মানে সবাইকে পড়ানোর জন্য পড়ায় না, কয়েকজনকে পড়ানোর জন্য পড়ায় এবং কয়েকজন টাকার জন্য পড়ায়। তো যাদেরকে পড়ানোর জন্য পড়ায় তাদের কাছ থেকে আমি টাকা নেই না। তো স্যার আমার কাছে টাকা নিত না এবং স্যার আমাকে আরো বই দিত, বিভিন্ন সাপ্লিমেন্ট। এটা অনেক বেশি অনুপ্রেরণা কাজ করে। হ্যাঁ, যেহেতু স্যার আমার উপরে তো একটু ভরসা রাখতে পারতেছে, নিশ্চয়ই আমাদের কিছু আছে, এবং ওই জিনিসটা আমি প্রকাশ করার জন্য আমাকে বেশি বেশি পড়াশোনা করতে হবে। এরপর আমাদের এইচএসসি শেষ হয়ে গেল এবং এডমিশন, আমি কখনো কল্পনা করিনি যে আমি এডমিশন অফলাইনে করব, আবার ঢাকায় এসে অফলাইনে কোচিং করবো, এটা আমি কখনো ভাবি নাই। আমার এক ভাই ছিল মেরাজ ভাই, উনি আমাকে একটা তথ্য দিয়েছে যে এরকম একটা ফাউন্ডেশন আছে, মানুষ নামটা বলতে পারো তুমি, সমস্যা নেই। মানুষের জন্য ফাউন্ডেশন। ওই ফাউন্ডেশন নাকি স্টুডেন্টদেরকে, তাদেরকে আসলে সমস্যা আছে তাদেরকে বৃত্তি দেয় এবং এডমিশন পুরো সময়টা তাদেরকে থাকা সম্পূর্ণ খরচ বহন করে, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করে যে আবেদন ফি সহ তারা দেয়, এবং চান্স পাওয়ার পরে যে ভর্তি হতে হবে ওই ভর্তি ফিও তারা দেয়। যারা এই অবস্থায়, এরকম ক্রিটিক্যাল অবস্থায় আছো বা দারিদ্রতার জন্য ঢাকায় এসে এডমিশন কোচিং করতে পারো না, তাদের জন্য মানুষ ফাউন্ডেশন না, মানুষের জন্য ফাউন্ডেশন, এটা খুব উপকারী হতে পারে, তোমরা ওখানে কথা বলতে পারো। হ্যাঁ, তবে এটার জন্য চান্স পাওয়ার জন্য কিছু ক্যাটাগরি আছে, ক্রাইটেরিয়া আছে, আমাকে ভাইবা দিতে হয়েছিল। তো সবকিছু মিলে আমি ওখানে টিকে যাই আল্লাহর রহমতে, এবং আমি এখানে যথাযথ কোচিং করি, পড়াশোনা করি, কারণ এডমিশনের সময় তো কাজ করে পড়াশোনা করার কোনো সুযোগ থাকে না, কারণ কাজ না করে 24 ঘন্টা পরেই তো চান্স পাওয়া যায় না। হ্যাঁ, সো সেক্ষেত্রে আমার কাজ করার কোনো ওয়ে ছিল না। আমি ভাবছিলাম যে অনলাইনে কোচিং করবো, যেহেতু অনলাইনে কোচিং 3-4 হাজার টাকার মধ্যে কোচিং করা যায়। এরপর আমি এখানে অফলাইনে কোচিং করলাম এবং এডমিশনে
আমি ঢাকা ইউনিভার্সিটিতে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং জগন্নাথ ইউনিভার্সিটি, 3টি ইউনিভার্সিটিতে চান্স পাই আলহামদুলিল্লাহ। এবং আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই। এবং ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরেও আমার সংখ্যার মধ্যে শেষ তুমি হয়ে যদি যায়নি। সংক্ষেপে না ঢাকা ইউনিভার্সিটি, তুমি যদি সংক্ষেপে যে তুমি যেদিন রেজাল্টটা পাবলিশ হয়েছে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা তুমি হাতে পেয়েছো বা কিভাবে পেয়েছো, ওই দিনের অনুভূতিটা, তোমার ফিলিংস আছে, মানে বাবা মার এত কষ্ট, তোমার এত কষ্ট, এই যে রাজমিস্ত্রির কাজ করে আসছো, তারপরে ধান ইয়ের কাজ করে আসছো, তারপরে যে শুধু একটাই ড্রিম ছিল ঢাকা ঢাকা ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি। তো ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়ার পরের অনুভূতিটা যে তুমি আমাদের সাথে একটু শেয়ার করতে। আচ্ছা, এর আগে আমি একটা কথা বলতে চাই যে আমি যেদিন কোচিং করার জন্য ঢাকায় আসি, হুম। আমি ঢাকায় যেদিন আসি এর আগের দিন পর্যন্ত আমি রাজমিস্ত্রির কাজ করছি। মানে ঢাকায় কোচিং হ্যাঁ, করতে ঢাকায় আজকে কোচিং আসছো, করা, গতকালকেও রাজমিস্ত্রির কাজ করে হ্যাঁ, আসছো, মানে গতকাল- রাজ্যকালীর কাজ যেটাকে বলা হয়। গতকাল বিকেল পর্যন্ত কাজ করছি এবং বিকেলে আমি ঢাকায় আসছি, এসে থাকছি এবং এরপর দিন সকালে ট্রেন ঢাকায় আসছি। মোটিভেশন, হ্যাঁ, so লিজেন্ড লিভিং। যেই দিন আসছি ওই দিন আমি কাজ করে আসছি। তো ওই বাড়ির মালিক আমাকে বলছিল যে রিফাত, তুমি কেন কাজ করতেছো? তুমি তো সরকারি টাকায় চলাফেরা করবা, তুমি কেন কাজ করতেছো? এরপরে আমি বলছিলাম যে যখন সময় হবে, যখন ওই পর্যায়ে যেতে পারবো তখন আমাকে সরকার দিবে, কিন্তু এখন ওই পর্যায়ে যাওয়ার জন্য তো আমার এখন অর্থ দরকার, সেজন্য আমি কাজ করতে চাই, আমার কোনো প্রফেশন না। এরপর যে ঢাকা ইউনিভার্সিটি রেজাল্টের যে দিন, ওই দিন আমি বাড়িতে ছিলাম। আসর নামাজের পর আমি বাসায় আসি এবং আমি ফেসবুকে স্ক্রল করে দেখি যে আমার রেজাল্ট দিয়েছে, পজিশন চলে আসছে 765, 765। আমি কয়েকবার দেখি যে ঠিক আছে কিনা, রিফ্রেশ দিই যে ঠিক আছে কিনা। মনের মধ্যে একটু হ্যাঁ, কনফিউশন, কনফিউশন ছিল যে আসলে কি এটা কি আমার রেজাল্ট কিনা। এরপর যখন আমি শিওর হয়ে যাই, তখন আমি জোরে চিৎকার দিই যে আম্মু, হয়ে গেছে আমার। চান্স হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এরপর সবাই আমাকে জোরে ধরে কান্না করছে, দেন আব্বু সব কান্না করছে। আমার এসএসসি সময় শুধু আব্বুকে জোরে ধরে কান্না করছিলাম, কিন্তু যখন এই যে এডমিশনের রেজাল্টের সময় আমার পুরো পরিবার আমাকে নিয়ে কান্না করছে, সবাই একসাথে। সবাই একসাথে। এই ফিলিংসটা আসলে অন্যরকম, যেটা মানে ডাকে কোন একটা মানে সন্তানের গর্ব দেখে যে বাবা মা যে কি একটা আনন্দ ফিল করে, বাবা মার মানে সন্তানের কোনো একটা কাজে গর্ব, মানে বাবা মাকে গর্বিত করার মধ্যে যে কি আনন্দ, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, যেটা রিফাত পেরেছিল। আমার কাছে মনে হয়েছিল যে হ্যাঁ, আমি মনে হয় আমার পরিবারকে একটু আনন্দ দিতে পেরেছি, এটা মনে হয় আমার দ্বারা সম্ভব হয়েছে। এত কষ্ট যে করেছে, ওই কষ্টগুলো তখন আর কষ্টগুলো আমার মনে ছিল একদম, না। ওই এডমিশন রেজাল্ট দেওয়ার পরে সবকিছু একদম ইয়ে হয়ে গেছে না। হ্যাঁ, তো হ্যাঁ, এরপর যে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হওয়ার টাকা তো আমাকে ফাউন্ডেশন থেকে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমরা রিফাতের যে গল্পটা শুনলাম, যে রিফাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত স্ট্রাগল করে এসেছে, আলহামদুলিল্লাহ। সো রিফাতের জন্য আমাদের পক্ষ থেকে সবসময় দোয়া থাকবে যেন সে আরো বড় হয় এবং সে আরো বড় জায়গায় যেতে পারে। সবাই রিফাতের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রিফাত, তুমি কি যারা এডমিশন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের জন্য কিছু সংক্ষেপে বলতে চাও? বিশেষ করে যে আমাদের যে বইটা লিখছি ওইখানে তো তোমার এডমিশনের জার্নিটা আছে, এবং বইটা আমি লিখেছি, কিভাবে লিখেছি সেটা তো তুমি আমাকে অনেক হেল্প করেছো। জি ভাই। তো তুমি যদি বইটা নিয়েও কিছু বলতে, যে বইটা কি আসলে স্টুডেন্টদেরকে কোনোভাবে সাহায্য করতে পারবে কিনা তারা যদি পড়ে, ওইটাও তুমি ইচ্ছা করলে বলতে পারো। আচ্ছা, আমার ভাই অর্থাৎ আমাদের সমন্বয়ে বইটি লেখা হয়েছে, সেটা হচ্ছে ডিউ ড্রিমার্স, স্বপ্ন সাহস সংগ্রাম। তো ওই বইটার মধ্যে আসলে যে এমন আমার মতো আরো কয়েকজন স্টুডেন্টের যে জীবন কাহিনী, জীবন সংগ্রাম তুলে ধরা হয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে আমাদের আসলে কি করা উচিত, কোন একটা লক্ষ্যে পৌঁছতে গেলে আমাদের কি করা উচিত এবং আমাদের কনসিস্টেন্সি কিভাবে বজায় রাখা যায়। তো সেই সম্বন্ধে আলোচনা করেছে। আমি ভাই নিশ্চিত যে এই বইটা যখন কোন একজন এডমিশন প্রত্যাশী দেখবে, পড়বে, সে অবশ্যই এর থেকে অনুপ্রাণিত হবে, খুব বেশি অনুপ্রাণিত হবে। আসলে বইটি লেখাই হয়েছে ওইরকম ভাবে যেন একটা এডমিশন প্রার্থী বা এডমিশন শিক্ষার্থী যে এডমিশনের জন্য প্রিপারেশন নেবে, তার পূর্ণাঙ্গ কমপ্যাক্ট একটা গাইডলাইন। অনেক সময় আমরা কি করি, যে আমি যখন ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছি, তখন আমার গ্রামের অনেকে বা চিনি না অনেকে অনেক জেলা থেকে নক করতো যে ভাইয়া কিভাবে প্রিপারেশন নেবো, কিভাবে শুরু করবো। তো আমি বইটা এরকম ভাবে লিখেছি যেন কোনো স্টুডেন্টদের কোনো বড় ভাই না লাগে, বা কোনো স্টুডেন্টের কোনো ধরনের অন্য জায়গা থেকে গাইডলাইন না নেওয়া লাগে। একদম সে বইটা তাকে পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দিবে তার এডমিশনের পূর্ণাঙ্গ প্রস্তুতি হিসেবে। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। রিফাত, ভালো থাকবে। তোমার সাথে দেখা হয়ে কথা হয়ে ভালো লাগলো। ঠিক আছে ভাই।